বিএনপি থেকে আমাকে একটা অফার করা হয় যে আমার যত পোলিং এজেন্ট আমি দিব তাদের সব খরচ সব কিছু তারা দিবে। যে আমি যখন আব্বাস পাটোয়ারিকে আমন্ত্রণ জানাই যে চলেন আমরা ডিবেট করি, ইমিডিয়েটলি সেটা ফলো করে আমাদের জামাতের যিনি আমির আছেন তিনি তারেক রহমানকে আহ্বান জানান যে চলেন আমরা গঠনমূলক ডিবেট করি। পাটোয়ারি ভাই হচ্ছে গিয়ে ভয়েই দেখা করেনি, মিডিয়ার ইন্টারপ্রিটেশন ভয় পাচ্ছে, আবার সে দেখা করতে চাচ্ছে রাত 11টার পরে। একজন রাষ্ট্রদূত কেন, আমার সাথে যে কোনো দেশের একজন প্রেসিডেন্টের রিলেশন থাকতে পারে। যারাই শোবিজে কাজ করছে তাদেরকে মানে গরু গাধা ভাবা হয় যে এখন থেকে you stop living that life, hiding it. So I wanted to create the culture, do not hide it. সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো নিউজের আজকের বিশেষ আয়োজনে। দর্শক, রাজনীতির মাঠে নতুন মুখের উপস্থিতি সব সময় কৌতূহল বাড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু বেশ কিছু নতুন মুখ সাড়া ফেলেছে। দীর্ঘদিন আলো ঝলমলে দুনিয়ায় কাজ করার পাশাপাশি এবার নিজেকে হাজির করেছেন গণমানুষের প্রতিনিধি হয়েও, সেটিও আবার ঢাকার সবচেয়ে আলোচিত আসনে। এই নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সংখ্যা যেখানে ছিল খুবই নগণ্য, সেখানে তিনি সাহসিকতার সঙ্গে কেবল অংশগ্রহণই করেননি, সকলের নজরও কেড়েছেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছে। হ্যাঁ দর্শক, আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং ঢাকা ৮ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মেঘনা আলম, এবং পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মেঘনা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, এই যে নির্বাচনের এত ব্যস্ততা কাটিয়েছেন, আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনি বেশ ব্যস্ত সময় পার করেছেন, সকাল থেকে রাত পর্যন্ত যারা ভোট দিবে ভোটারদের কাছে গিয়ে গিয়ে আপনি কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন, সমাধানের চেষ্টা করেছেন। এই যে এখন নির্বাচন শেষ হয়ে গেল, কেমন লাগছে, কেমন মানে মিস করছেন কিনা পিছনের সময়গুলো, সেই দিনগুলো? নির্বাচনের সময় আমার খুব বেশি আসলে ব্যস্ততা ছিল বলে আমার মনে হয় না, কারণ আমি আসলে অনেকগুলো সেক্টরে কাজ করি। সো রেগুলার কাজের যে ব্যস্ততা সেটার সাথে একটা এক্সট্রা প্রেশার ছিল নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা। কিন্তু এবারে নির্বাচনে আসলে নির্বাচনকালীন সময়ে অন্যরা যেরকমের একদম সকাল সন্ধ্যা গণসংযোগ করে থাকে, আমি সেটা আসলে করিনি। ইনফ্যাক্ট আমার একটা গোল ছিল যে যেহেতু আমার নামটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে বাংলাদেশে, তো ঢাকা ৮-এ আসলে ওই নির্বাচনী ধারায় ব্যানার, পোস্টার কিংবা হচ্ছে একেবারেই বিভিন্ন জায়গায় গণসংযোগ করে স্কুল প্রাঙ্গণে, যেগুলোর কিছু জিনিসের নিয়ম নেই তারপর আসলে আমাদের দেশে করে, যে অনেক শো ডাউন করে একটা প্রচারণা করা হয়। আমি যদি সেটা একেবারেই স্কিপ করি তাহলে নির্বাচনটায় কি হয় আলটিমেটলি ফলাফল। এবং আমরা একেবারে শেষ দিন পর্যন্ত ওই যে সেন্টারে গিয়ে গিয়ে যে প্রার্থীর দেখা করা সবার সাথে, কিংবা হচ্ছে কোনো এজেন্টকে দিয়ে অবজার্ভ করা অর পোলিং এজেন্টকে দিয়ে ভোট গণনা করা, আমি এটার বা আমার টিম কোনোটাই করেনি। অনেস্টলি উই ওয়ার 100% লাইক উই ওয়ান্ট টু সি কোনো রকম ইন্টারফারেন্স ছাড়া একটা নির্বাচনে যদি কোনো প্রার্থী থাকে আলটিমেটলি সেটার কি রেজাল্ট হয়। সো আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক যেই ধরনের মিডিয়া এঙ্গেজমেন্ট এবং পাবলিকের কাছে যতটুকু আমি পৌঁছাতে পেরেছি উইদাউট এনি এফোর্ট, আই থিঙ্ক দ্যাট ইজ এক্সট্রাঅর্ডিনারি। একদম একদমই তাই। এবং আমি যদি এবার একটু জানতে চাই, যে আসন থেকে আপনি নির্বাচনের প্রার্থী হয়েছেন সেটা কিন্তু বেশ আলোচিত একটি আসন, এবং নিশ্চয়ই আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটি গেমস কিন্তু বেশ ভাইরাল হয়েছে পাটা অভ্যাস নামে। আপনার কি খেলা হয়েছে এই গেমসটি? নো, আমি জাস্ট কিছু ওয়ার্ডিং মানুষের মুখে মুখে শুনছি, অ্যান্ড একবার হচ্ছে আমার হোম স্ক্রিনে দেখেছিলাম যে এই গেমটা মানুষ খেলছে, বাট আমি গেমটার নামও আজকে শুনলাম। আই হ্যাভ নট ট্রাইড ইট ইয়েট, বাট it's interesting and in a way it shows যে এখনকার জেনারেশনের মানুষ খুব ইনোভেটিভ এন্ড টেক বেসড কাজ অনেক পছন্দ করে। আসলে তাই। এবং একজন সাধারণ ভোটার হিসেবে আসলে আপনি এই যে টম এন্ড জেরি গেমটা, এটা কেমন এনজয় করেছেন? আমি যদি একজন ভোটার হিসেবে চিন্তা করতাম, আই উড হ্যাভ নট লাইকড ইট অ্যাট অল টু বি অনেস্ট। অ্যান্ড আমার অনেক ইন্টারেস্ট ছিল এবারের নির্বাচনটা, যেহেতু আমি খুব ডিপলি ফলো করেছি বিকজ আই ওয়াজ পার্ট অফ ইট। সো আমার এক্সপেকটেশন ছিল অনেক দিন ধরে দেখার যে আব্বাস সাহেব, পাটোয়ারি সাহেব ওনাদের নির্বাচনী প্রচারণাটা কিভাবে করে, বা সেখানে তাদের ইশতেহারগুলো কি, ওর ওনাদের সক্ষমতাগুলো কি। বাট আনফর্চুনেটলি আমিও আজ পর্যন্ত জানি না, ভোটাররাও জানে না। সবাই ওনাদের নাম জানে, ওনাদের ঝগড়া
তর্ক বিতর্ক পার্সোনাল ক্ল্যাশ যেগুলো একদম। সেগুলো জানে, বাট আদৌ আসলে এই দুই ব্যক্তির পার্লামেন্টে বসে আসলে কি করার আছে কিংবা তাদের কতটুকু অ্যাক্সেস আছে ইনস্টিটিউশনাল লেভেলে যে তারা পার্লামেন্টে বসলে আমাদের পলিসি বা লিগ্যাল সাইডে কোনো কন্ট্রিবিউশন করতে পারবে, সেই জায়গায় না তো আমি তাদের কোনো লিফলেটে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, না তো তাদের কোনো স্টেটমেন্টে বোঝা গিয়েছে। অ্যান্ড আই হ্যাভ অলসো গন থ্রু সাম অফ দেয়ার টক শোজ বা মিডিয়া ইন্টারভিউজ। আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো লিফলেটে তারা অনেক অভিজ্ঞ মানুষ শো করতে চায়নি, কিংবা তারা হয়তো এতই কর্মঠ মানুষ যে হয়তো আলাদা করে বলার প্রয়োজন হয়নি, তাই হয়তো তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে। তো আমি ভাবলাম যে একটু মিডিয়া ইন্টারভিউগুলো দেখি, ওখান থেকে হয়তো আমি শিখতে বা জানতে পারবো যে হোয়াট ইজ দেয়ার ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। আনফর্চুনেটলি দেখলাম মিডিয়া ইন্টারভিউগুলোতেও কিছুই খুঁজে পেলাম না। সো আমি আসলে এই জিনিসটা একদমই এনজয় করি না। আই ওয়াজ এক্সপেক্টিং মিনিমাম ইন্টারভিউ টাইমে পলিটিশিয়ানসরা অ্যাকচুয়ালি তাদের পলিটিক্যাল লেভারেজটা কী আছে সেটা নিয়ে আলোচনা করবে। এবারে নির্বাচনে সেটা একেবারেই হয়নি, এবং আমি আশা রাখি sometimes in future we will see a proper electoral campaign. এই যে নির্বাচনে লড়েছেন বা নির্বাচনের সময়টা এত ব্যস্ততার মধ্যে কেটেছে, নতুন একটা অভিজ্ঞতা কিন্তু আপু Yes. মিস করছেন সেই সময়টা? To be frank, আমাদের নির্বাচনে আমরা আসলে একটা গোল নিয়েই এনগেজ করেছি, এবং আমার দলের যে প্রধান আছে ভিপি নোর, তার সাথে আমার এই নির্বাচনের অনেক আগেই কথা হয়েছে যে I want to focus on mayor election. আচ্ছা। So আমার জন্য জাতীয় নির্বাচনটা ছিল observe and research, getting an idea of যে এখানে আমার রাজনৈতিক মাঠ তৈরি করলে সেটা কতখানি বিস্তৃত করা সম্ভব। সো এই নির্বাচন থেকে যেমন আমার ভোটাররা কোথায় আছে, ভোট ব্যাংকগুলো কোথায় আছে, এবং ভোটারদের কি প্রয়োজন, কে কিভাবে কার সাথে এনগেজ করছে, সো মিডিয়া ফোকাসটা কোথায় হচ্ছে, কোন জায়গাটাতে আসলে একটা আন্তর্জাতিক লেভারেজের জায়গা আছে, কিংবা ইনস্টিটিউশনাল লেজিটিমেসির জায়গায় আমার কি কি করণীয় হতে পারে, সেই জিনিসগুলো বোঝাই আসলে আমার অ্যাকচুয়াল টার্গেট ছিল ফ্রম দিস ইলেকশন। অ্যান্ড আই থিঙ্ক উই ডিড ফেয়ার অ্যান্ড স্কোয়ার, এবং আমরা প্রত্যেকটা রুল একেবারে মেনে আমি মনে হয় একমাত্র প্রার্থী যে পুরোপুরি রুল ফলো করেছি। আমাদের একটা রুল ছিল যে কোনোভাবেই কোনো রাস্তায় জ্যাম করে অনেক মানুষ নিয়ে কোনো শোডাউন মিছিল করা যাবে না। বাট সিন্স ইউ আর ইন দি বিজনেস অফ ইনফরমেশন অ্যান্ড নিউজ, ইউ নো যে এটা কেউ ফলো করে নাই, সবাই জমায়েত করে নির্বাচনী প্রচারণা করেছে। একটা নিয়ম হচ্ছে আপনি কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের ভেতরে গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না, বাট পিপল গট স্মার্ট, তারা এটার নাম পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, যেমন আমাদের পুলিশের জামার রং পরিবর্তন হয়, তারা বলেছে মত বিনিময় সভা, নির্বাচনী প্রচারণা না। হ্যাঁ, সো দে kept on looking for ways to break rules. এবং পরিবেশের জন্য এবার একটা সুন্দর উদ্যোগ ছিল যে আপনারা কোথাও কোনো পোস্টার লাগাবেন না। পোস্টার তো ছিলই, আমার বাকি প্রার্থীদের কালার করা পোস্টার ছিল, লাখ লাখ পোস্টার, হ্যাঁ, গলিতে গলিতে সব জায়গায়। অ্যান্ড উই হ্যাভ অল দ্য ফটোজ সেভড ইন কেস যে ওরা বলে না ছিল না, উই হ্যাভ এভিডেন্স ছিল কি ছিল না। সো এই যে পরিবেশের ক্ষতি করে নির্বাচনী প্রচারণাটা করা, এবং তার সাথে ইসির রুলস অমান্য করে একটা প্রার্থী বা মানুষ যদি মাত্র 20 দিন 30 দিনের জন্য নিজেকে সংবরণ করতে না পারে, সীমিত একটা সময়, এইটুক সময়ের মধ্যে যদি সে নিজেকে কন্ট্রোল না করতে পারে যে না আমার ফেম লাগবেই, প্রচারণা লাগবেই, হাউ ডু ইউ এক্সপেক্ট যে এই পারসন 5 বছর পার্লামেন্টে যখন স্টেট মেশিনারির পাওয়ার হাতে নিয়ে বসবে, যখন তার অ্যাকাউন্টেবিলিটির জায়গা আসলে খুব সীমিত, তাকে কেউ এসে ধরবে না যে তুমি রুল ব্রেক করছো, সেই জায়গায় বসে সে আত্মসংবরণ করে অনেস্টলি রাজনীতি করবে, অনেস্টলি দেশ চালাবে দুর্নীতি মুক্ত হয়ে? ডু ইউ রিয়েলি ওয়ান্ট মি টু বিলিভ দ্যাট? Is it possible? True. একদমই তাই। এবং এবার যদি একটু জানতে চাই আপু, আপনার একটা ফেসবুক স্ট্যাটাস কিন্তু বেশ সাড়া ফেলেছে, বেশ ভাইরাল হয়েছে। Which one? এই যে এনসিপির জন্য একটি ফ্রি কোর্স চালু করবেন। হ্যাঁ, সেখানে আসলে আপু আমি জানতে চাইবো আপনি কি কি শিখাবেন, কোর্সে আসলে কি কি থাকবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। নির্বাচনের আগে আমি অনেকবার মিডিয়ার মাধ্যমে আহ্বান জানিয়েছি যে আব্বাস সাহেব এবং নাসরুদ্দিন পাটোয়ারি এবং বাকি যারা প্রার্থী আছেন, বাকিদের নাম আমাদের মুখস্থ নেই আনফর্চুনেটলি, বাট আমরা 11 জন ছিলাম এই আসন থেকে। সো আই ওয়াজ রিয়েলি এক্সপেক্টিং যে আমরা 11 জন মিলে
যদি একটা গঠনমূলক ডিবেট আয়োজন করতে পারি, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের যার যার পলিটিক্যাল নলেজটা সামনে নিয়ে আসি জনগণের, এবং সেটা যদি স্টেট, ইসি এবং মিডিয়া একসাথে মানুষকে পৌঁছানোর চেষ্টা করে, তাহলে হয়তো এবার উন্নত বিশ্বের মতন আমরা একটা নিরপেক্ষ প্রপার নির্বাচন করতে পারবো। তো সেই আহ্বানের সময় মতন আসলে খুব একটা সাড়া পাওয়া যায়নি। আব্বাস সাহেবের সাথে আমার ব্যক্তি পর্যায়ে একটা সৌহার্দ্যের সৌজন্য সাক্ষাৎ হয়েছে একেবারে মিডিয়ার সামনেই, কিন্তু পাটোয়ারি ভাই হচ্ছে গিয়ে ভয়েই দেখা করেনি। তো নির্বাচনের পরে তিনি আমাকে ফোন দিলেন, নির্বাচনের পরে তিনি আমাকে ফোন দিয়ে বলেন, আসলে আমি আপনাকে না, আমি ভয় পাচ্ছিলাম যে দেখা করলে মিডিয়া এটা কিভাবে ইন্টারপ্রেট করবে। হ্যাঁ, সো আই ওয়াজ লাইক, নাও ইউ আর আ পাবলিক ফিগার, হ্যাঁ, এই এত কিছু ভয় পেলে হাউ ডু ইউ ওয়ার্ক। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি একই দিকে যেমন সে মিডিয়ার ইন্টারপ্রিটেশন ভয় পাচ্ছে, আবার সে দেখা করতে চাচ্ছে রাত 11টার পরে। এখন আমি একজন নারী প্রার্থী, আমি সংকীর্ণ মনে না, কিন্তু আমার জন্য আমার ফ্যামিলি বাসায় রাত 11টার পরে রাজনৈতিক আলোচনায় বসা অনেক ডিফিকাল্ট। তারপরও সেই দিন একটু কোইন্সিডেন্টালি আমার আব্বুর ফ্লাইট ছিল, উনি আমস্টারডাম গেলেন একই দিনে। সো উই আর লাইক যে আমি তো এখন লাগেজ প্যাকিং করতেছি, এখন এয়ারপোর্টে যাব, সো মেবি উইল মিট অ্যানাদার ডে। তো আর আনফর্চুনেটলি এখনও দেখা হয় নাই। এখন আব্বু আবার ফেরত আসছে, আসার পরে হয়তো ফ্যামিলি আমার বাবার সাথে একসাথে বসবো দেখা করতে, পাটোয়ারি সাহেবের সাথে। কারণ তিনি আবার বললেন যে আমার বাবা কিন্তু হচ্ছেন একজন কমিউনিস্ট লিডার রাজনীতিতে। তো বললেন যে উনিও একসময় বামপন্থী রাজনীতি থেকে এসেছেন পাটোয়ারি। সো বললেন যে আমার বাবার সাথে সাক্ষাৎ হলে ওনাদের ভালো জমবে। সো আই ওয়াজ লাইক, লেট আস অল সিট টুগেদার ওয়েন হি কামস ব্যাক। তখন কথায় কথায় বললেন যে উনি আমাকে ফোন করেছেন কারণ তিনি আমার কাছে ট্রেনিং নিতে চান, যেহেতু তিনি শুনেছেন আমি পলিটিক্যাল ট্রেনার, হি ইজ ইন্টারেস্টেড টু বি ট্রেন্ড। সো আই থিঙ্ক দ্যাটস আ বিগ অনার। কারণ দেখুন, এটা নিয়ে আসলে ট্রোল করার কিংবা হাসাহাসি করার কিছু নাই, বরং যদিও আমরা সবাই প্রার্থী, পাটোয়ারি কিন্তু আসলে আমার ছোট ভাইয়ের মতনই। এবং যেহেতু তিনি মাঠ পর্যায়ে রাজনীতিতে ছিলেন এবং একটা প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই তিনি এসেছেন রাজনীতিতে, সেখানে তার যেরকম ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স আছে, আমার কিন্তু আবার সেটা নেই। আবার আমি যেহেতু 11 ইয়ার্স ধরে রাজনীতি শেখাচ্ছি, আবার একটা হচ্ছে বামপন্থী একটা রাজনৈতিক পরিবেশেও বড় হয়েছি, আমার যে জন্মগত বা এডুকেশনাল সাইডে যে নলেজ এক্সপিরিয়েন্সটা আছে সেটা তার নেই। তো আমরা যদি উভয়ই একজন আরেকজনকে শেখাই এবং একজন আরেকজনের সাথে কোঅপারেট করি দেশের স্বার্থে, আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং এভরিবডি শুড অ্যাপ্রিশিয়েট। কারণ এটা কিন্তু মানুষের ইগো থাকে, মানুষের অনেক সীমাবদ্ধতা থাকে যে আমি স্বীকার করব না, আমার শেখার প্রয়োজন আছে। তিনি যে এই বাউন্ডারিটা ক্রস করে আমাকে রিচ আউট করেছে এবং বলেছে আমি শিখতে চাই, এটা কিন্তু ট্রল না করে অ্যাপ্রিশিয়েট করা উচিত। তখন আমি বলি যে একটা ক্লাস অ্যারেঞ্জ করলে একজন কেন, আপনি আপনার ফুল টিম নিয়ে আসেন, লেট আস অর্গানাইজ ওয়ান ক্লাস ফর like 100-200 NCP members and we can all organize a session together. আমার মনে হয় এটা খুব দরকার, আসলেই দরকার। আপু, এবার একটু জানতে চাইবো, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু বিপুল পরিমাণ ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি সরকারের কাছে আপনার প্রত্যাশা কি আসলে? গুড গভর্নেন্স ফার্স্টলি, এবং একটা ট্রু ডেমোক্রেসি আই উড সে। এবং আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে শুধু দুর্নীতি না, আমাদের এখানে লেজুর বৃত্তি একটা বিশাল সমস্যা। আমাদের যারা কর্মী নেতা তারা কেউই নিজেদের মগজ ব্যবহার করে না, এবং তাদেরকে দোষ দিয়েও লাভ নেই। আমরা জাতিগতভাবে হচ্ছে একটা বিশাল গোলামির ইতিহাস থেকেই বাংলাদেশের জন্ম এবং যাত্রা। শুধু যে মুক্তিযুদ্ধের সময় আমরা প্রতিবাদ করেছি, ঠিক আছে, সেটা শো করে যে আমাদের রেজিস্ট্যান্স আছে, কিন্তু আমাদের একেবারেই হচ্ছে সেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যদি আমি ইতিহাস পড়া শুরু করি, দেখবেন যে কখনো না কখনো কারো না কারো গোলাম হিসেবেই আমার জাতি আত্মপ্রকাশ করেছে। এবং এখনও দেখেন যে আমরা এখনও ভারতীয় আগ্রাসন নিয়ে কথা বলি, এখনও আমাদের উপরে আমেরিকার প্রেশার আছে, এখনও আমরা মিডল ইস্টার্ন কান্ট্রিজের লিটারালি লেবার তো পাঠাই, লিটারালি তাদেরকে সেই লেবারদেরকে বাবা মা বলে ডাকতে হয়। হ্যাঁ, তা আমাদের মধ্যে যে গোলামির ইতিহাস সেটা তো এখনও চলে যায়নি। তো দেখা যায় যে যারা পার্লামেন্টে বসে
অনেকটা তারা স্বেচ্ছাচারিতার রাজনীতি করে এবং তাদের আন্ডারে যত লোকজন থাকে, আমাদের স্টেট মেকানিজমের যত মানুষ থাকে, কেউই নিজেদের মগজ ব্যবহার না করে ওই উপর থেকে একটা ফোন কল আসছে, উপর থেকে অর্ডার আসছে, ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়ে গোলামের মতন সেটা নিয়ে। তো এতে হয় কি, আমরা বারবার সরকার বদল করি, কিন্তু যেহেতু মনস্তাত্ত্বিক জায়গায় বদল হয় নাই, তো আলটিমেটলি ওই রেজাল্টটা দেশের জন্য সেমই হয়, লেজুর বৃত্তির ফলাফল। আসলে আমাদের নিজেদেরকে আগে চেঞ্জ হতে হবে, আমাদের মনস্তাত্ত্বিক একটা চেঞ্জের দরকার আছে। এবং আমি রিয়েলি এক্সপেক্ট করি যে এতগুলো বছর লন্ডনের মতন একটা দেশে তারেক রহমান ছিলেন এবং একেবারে রাজনীতির সাথে ওনার সম্পৃক্ততা ছিল, কিন্তু এই মাঠ পর্যায়ের রাজনীতি থেকে আলাদা। উনি কিন্তু আসলে যে সন্ন্যাসীর মতন যে একটা পিরিয়ড থাকে, যে নিজেকে সবকিছু থেকে আলাদা করে চিন্তা করার, নিজেকে আপগ্রেড করার যে সময়টা, সেটা তিনি পেয়েছেন। এবং আমার ওনার কাছে এক্সপেকটেশন হচ্ছে যে উনি যেন এই লেজুর বৃত্তির যে প্রথা আমাদের সেটাকে প্রতিহত করে এবং আসলেই ওই ওপর থেকে দেওয়া অর্ডার সবার মাঝে ছড়িয়ে না দিয়ে উনি আলাদা আলাদা মিনিস্ট্রি, আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেশনকে সেই সুযোগটা দেয় যে তারা যেন তাদের ব্রেইনটা ইউজ করে সঠিক কাজটা করতে পারে। দারুণ বলেছেন আপু। এবার যদি একটু জানতে চাই যে এবার বিরোধী দল হিসেবে কিন্তু সংসদে এনসিপি এবং জামায়াত জোট আছে, তাদের কাছে আসলে আপনার প্রত্যাশাটা কি? এটা খুবই ইন্টারেস্টিং। ইটস লাইক আমরা ইমাজিন হ্যাভিং আ টাইম মেশিন। হ্যাঁ, আমরা টাইম মেশিনে ট্রাভেল করে 1971-এ ব্যাক গিয়েছি, সাডেনলি দেখতেছি আমাদের মুক্তিযোদ্ধার রাজাকাররা এক দল হয়ে গেছে। হাউ ডু ইউ ফিল যে আমরা 1971-এ গিয়ে দেখলাম যে আমাদের রাজাকাররা, মুক্তিযোদ্ধারা একসাথে বসে বলতেছে আমরা দেশের উন্নয়ন করব। ইটস ফানি, দ্য হোল সেট আপ ইজ সুইসাইডাল। মানে এনসিপির যদি আসলেই কোনো ইন্ডিভিজুয়াল সভারেইন আইডেন্টিটি থেকে থাকে, জানি না আছে কিনা, আসলেই যদি থাকে যে তাদের আলাদা কোনো আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি বলবো তার জন্য এই জোট করাটা হয়েছে একটা সুইসাইড মিশন। ওরা নিজেদেরকে কন্ট্রিবিউট করে দিয়েছে রাজাকারের হাতে, মুক্তিযোদ্ধারা যদি তারা হয়ে থাকে যোদ্ধা, আত্মসমর্পণ করে দিয়েছে। তো ইটস আ ফেইলার প্রজেক্ট টু বিগিন উইথ। এবং আলটিমেটলি ভবিষ্যতে জামাত নিজেকে কতটুকু সংস্কার করে, কতটুকু প্রোগ্রেসিভ করে আসলেই দেশের স্বার্থে কিংবা গণতন্ত্রের স্বার্থে পরিবর্তিত হয়ে রাজনীতি করতে পারবে, সেটা সময় বলে দিবে। আমি এখনই বলতে পারছি না, তবে এখন পর্যন্ত সে সেই সংস্কার করতে পারেনি। তো সেখানে এনসিপির সাথে জোট হয়ে যাওয়া মানে হচ্ছে এনসিপিকেও আমি ধরে নিচ্ছি এরকমেরই নিচু স্তরের রাজনীতি করে, যেহেতু তারা একসাথে। তাদের কাছে আমার কোনো এক্সপেকটেশন নাই। আই এম ওয়েটিং টু সি ইফ দে ক্যান ট্রান্সফর্ম দেমসেলভস and disappoint me. That would be better. I would like to be disappointed. যে আমি এক্সপেক্ট করছি ভালো কিছু হবে না, বাট যদি হয়, I think that would be good for the country. Right. একদমই। আপনার জায়গা থেকে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সরকারের কাছে আপনার জবাবদিহির জায়গাটা কিভাবে নিশ্চিত করবেন, বা আমি যদি বলতে চাই যে মানুষ এখন এই জবাবদিহির জায়গাটা আদৌ পাবে কিনা সরকারের কাছে? সরকারের কাছে জবাবদিহির জায়গায় আমি যেটা বলবো, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সরকারকে জবাবদিহি দেয়া আমার কাজ না, সরকারের জবাবদিহি নেওয়া আমার কাজ। সো এখানে আসলে সরকারকে খুশি করা বা সরকারের প্রত্যাশা অনুযায়ী মুভমেন্ট করা কোনোটাই আমার দায় না। তবে সবসময় সরকারের যেটা ভালো কাজ সেটা অ্যাপ্রিসিয়েট করা, যেটা খারাপ সেটার প্রতিবাদ করা, এটা যদি আমি কন্টিনিউ করতে পারি, তাহলে আসলে সরকার বাধ্য হবে যে সে যে জনগণের সেবক সেটা মনে রাখতে এবং জনসেবা প্রদান করতে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বিশ্বাস এবং আমার রাজনৈতিক ভিত্তি হচ্ছে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সরকার না। সরকার জনগণের সেবক, রাষ্ট্রের যন্ত্রাংশ। কিন্তু সরকার যদি নিজেকে মালিক ভাবা শুরু করে, যেটা আমরা দেখে আসছি আমাদের দেশে সবসময়, সেটা আসলে কখনোই যে একটা দেশের জন্য ভালো হয় না, সেটা আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা দেখলেই বুঝি। আমাদের দেশে এখনো এই যে নতুন সরকার এসেছে, একটা তো আমরা পলিটিক্যাল স্ট্যাবিলিটি, সামাজিক নিরাপত্তা এক্সপেক্ট করছিলাম। নির্বাচনের আগের দিনও পূর্বের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর, তার এগেনস্টে আমি থানায় গিয়ে একটা জিডি করি যে সে নিরাপত্তা দিতে অক্ষম। আচ্ছা, তো এখন তো নতুন মন্ত্রী চলে এসেছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখনও শুনলাম 15 বছরের তরুণী ধর্ষণ হলো এই গত কয়েকদিনে, একজন শিশু ধর্ষণ করেছে, সেই মামলা থানা নিতে চাচ্ছে না। কেন?
বিল্ডিংয়ে যেখানে তার ধর্ষণ হয়েছে, বিল্ডিং মালিক হচ্ছে ক্ষমতাশীল কোনো একজন লোক, যে রেপ করেছে, বাবা মা যাকে কেস দিতে চাচ্ছে তারাও ক্ষমতাশীল লোক। এই জন্য পুলিশ থানায় তালা দিয়ে পালিয়ে যেতে চাচ্ছে, তারা এটা দায় নিতে চাচ্ছে না। তো এখন যখন নির্বাচিত সরকার আছে, তখনও যদি আমাদের নিরাপত্তার, স্পেশালি নারীদের নিরাপত্তার এই অবস্থা হয়, এবং অনেক জায়গায় শুনলাম যে বিএনপিরই হচ্ছে ছাত্র দল বা কোনো লোকরা গিয়ে নারীদেরকে নির্যাতন করছে। এমনকি আমি যে একজন প্রার্থী ছিলাম নির্বাচনের সময়, আমার দল বিএনপির সাথে একসাথে সমর্থন জানিয়ে কাজ করে, সেই আমি পর্যন্ত ছাত্র দলের ছোট ছোট পাতি নেতার নোংরা কমেন্টস বা আক্রমণ থেকে রেহাই পাইনি। তো এই জিনিসগুলো যদি এখনো চলে, তাহলে আমাদের বাংলাদেশের আসলে কবে আমরা এক্সপেক্ট করবো যে নারীর জন্য, মানুষের জন্য নিরাপদ একটা দেশ পাবো? সো ওই জায়গাটাতে আমার সরকারের প্রতি, এবং সরকার গঠন করেছে যে দল, এবার আমরা যদিও দলীয় বলি না, সংসদ সবার জন্য উন্মুক্ত, এটা দলের না, তারপরও যেহেতু বিএনপি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগরিষ্ঠ সবকিছুর আয়োজন, সেখানে তাদের প্রতি আমার একটা এক্সপেকটেশন থাকবে যে আপনারা নিজেদের লোকগুলাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখেন, খুঁজে বের করেন কারা আপনাদের দলের ইমেজটা নষ্ট করে, এবং তাদের বিরুদ্ধে আইনি প্রতিকারেরও আগে, জনগণের আওয়াজ তোলারও আগে নিজেরা তাদেরকে প্রতিহত করেন। এবং এই ব্যাপারগুলো, এই যে নারীদের যে সম্মানহানি এবং সাইবার বুলিং তো আসলে প্রতিনিয়ত ঘটছে আপু, এটা নিশ্চয়ই আপনিও ফেস করেছেন। এটা নিয়ে আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আপনি কি করণীয় বলে মনে করেন, বা সরকারকে আসলে কি বলতে চান? এখন আমি যখন ঢাকা 8-এ নির্বাচনে দাঁড়াই, আমি কিন্তু আমার সব জায়গায় একটা জিনিসই আমার ফোকাস ছিল, সেটা হচ্ছে ঢাকা 8, এবং টিএসসি কিন্তু ঢাকা 8-এর ভেতরেই পড়ে, যে ঢাকা 8-কে আমি সম্পূর্ণভাবে নারীর জন্য নিরাপদ এলাকা হিসেবে গঠন করতে চাই। এবং আমি বারবার বলেছি যে আমার ফোকাসটাই হচ্ছে সবার আগে নারীরা যাতে নিরাপদ থাকে, কিন্তু সেই বিষয়ে আমি তো নারীদের খুব একটা আগ্রহ দেখিনি। নারীদের আগ্রহ কিন্তু যারা ভোট দিচ্ছে, তারা কোনোভাবেই যে বিএনপির, যে জামাতের, যে এনসিপির, তারা দলের অর্ডারের বাইরে কেউ কাউকে ভোট দিচ্ছে না। আমরা যেটা ভাবি যে জনগণরা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করে আনে, আমাদের দেশের রাজনীতিতে যখন নির্বাচন হয় আসলেই কি সেটা হয় না। কিন্তু আপনি যত ভালো ক্যান্ডিডেট হন, আপনার প্রতিশ্রুতি যত ভালো হোক, আপনার যদি সত্যিকার অর্থে ক্যালিবার থাকেও, মানুষ ঠিক আমি জামাত করি, আমার দল যাকে বলছে তাকেই ভোট দিব, আমি বিএনপি করি, তাহলে এই যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করছেন, এটা কি তার ফলাফল না? কারণ এই জায়গার দায়িত্ব কার এখন? তারই লোকজন আপনাদেরকে রাস্তায় বের হলে মারধর করছে, তাহলে আপনি তো এই জনপ্রতিনিধি নিজে সিলেক্ট করে নিয়েছেন, এখন কার কাছে বিচার চাবেন? আমাদেরকে, আমি একজন মানুষ হিসেবে, নারী হিসেবে আওয়াজ তুলতে পারি, হ্যাঁ, কিন্তু আমার কাছে কি সেই ভ্যালিডেটেড ম্যান্ডেট আছে যে আমি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার জায়গা থেকে এখানে কোনো প্রতিকার করতে পারবো না? একজন আওয়াজ তুলে তো হবে না, সেখানে আমরা যদি সবাই সংঘবদ্ধভাবে আওয়াজ তুললাম, হ্যাঁ, যেটা সারা জীবন হয়ে আসছে, আমরা আওয়াজই তুলছি, আমাদের আওয়াজে যে পরিবর্তন খুব একটা হচ্ছে তা না। এই যে দেখেন হাদি, ওনাকে নিয়ে বিভিন্ন দলের মধ্যে নানা মত আছে, জামাতের কাছে তিনি হিরো, আওয়ামী লীগের কাছে তিনি জিরো। এই যে এক এক দলের মানুষের তাকে নিয়ে নানা মত আছে, কিন্তু সে তো একটা সাধারণ নাগরিক হিসেবে নিরাপত্তা ডিজার্ভ করে, সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, সে তো প্রতিবাদ করতে গিয়ে, আওয়াজ তুলতে গিয়ে, রাজনীতি করতে এসে, কিংবা অনেকে বলে যে সে নোংরা কিছু শব্দ চয়ন করেছে, ধরলাম করেছে, সেগুলোর জন্য তো সে মৃত্যু ডিজার্ভ করে না, কিংবা তাকে মার্ডার করা হবে এটা ডিজার্ভ করে না, কিন্তু হয়েছে তো সেটা। তো আওয়াজ তুলতে গিয়ে মানুষ জীবন দিয়ে দিচ্ছে আমাদের দেশে, আওয়াজ তুলে কি আমরা আসলেই সংস্কার করতে পেরেছি? হাদিকে যারা মেরেছে তাদেরকে কি খুঁজে পাওয়া গিয়েছে? প্রধানমন্ত্রীর এক ফোন কলে 1 ঘন্টার মধ্যে যে ওই শিশুকে কিডন্যাপ করেছে, সেই কিডন্যাপার ধরা পড়েছে, শিশুকে জীবিত বাঁচানো গিয়েছে, তাহলে হাদি খুনি যারা, তাদেরকে কেন একটা ফোন কল দিয়ে এখন এনে শাস্তি দেওয়া যাচ্ছে না? কিংবা এই যে মেয়েগুলো ধর্ষণের শিকার হয়েছে, 1 ফোন কল is enough to get them justice. আমার তো মনে হয় আমাদের পার্লামেন্টের সব কাজের সাথে আমাদের প্রধানমন্ত্রীর উচিত প্রতিদিন 20 মিনিট হলেও একটা ফোন কল ব্যবস্থা রাখা, যেই 20 মিনিটে স্পেশালি নারীদের নিরাপত্তার ক্ষেত্রে যেই সিনারিওগুলো আমাদেরকে ভীত করে, সবচেয়ে বেশি লোমহর্ষক যেই সিনারিওগুলো, সেগুলোতে উনি হয়তো একটা ফোন কল করে এই আইন শৃঙ্খলার একটা জবাবদিহি নিতে পারে যে আমি চাই তোমরা এখনই অ্যাকশন নাও। এটা যদি উনি প্রতিদিন 20 মিনিটও করে,
20 মিনিটে 20টা ফোন কল করা সম্ভব, 20টা কেস সলভ করা সম্ভব। If he does that every day, I think in 5 years we are going to see tremendous change happening. আসলেই তাই, খুব দারুণ বলেছেন আপু। এবার যদি একটু বলি, একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে আপনি বিএনপিতে যোগদান করবেন। What? এটা আসলেই কি শুধু গুঞ্জন নাকি এর সত্যতাও আছে? It time will tell. আচ্ছা, এবার যদি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জানতে চাই, যেমনটি আপনি বলছিলেন, এই ব্যাপারে একটু বলবেন কাইন্ডলি যে আসলেই কি আপনি প্রার্থী হচ্ছেন কিনা বা Yes, আসলেই প্রার্থী হচ্ছি এবং সিটি কর্পোরেশন নির্বাচনটা করার একটা সিগনিফিকেন্স হচ্ছে আমি অ্যাজ আ পার্লামেন্ট মেম্বার যেরকম হচ্ছে ল মেকিং, পলিসি, বাজেট সবগুলোতে আমি ডিরেক্ট ইনফ্লুয়েন্স নিতে পারি, বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কয়জন ব্যক্তি সরাসরি জড়িত তাদের মধ্যে একজন হতে পারি। সিটি কর্পোরেশন নির্বাচনটা কিন্তু আমাকে ডিরেক্টলি আমার যে শহরের উন্নয়নটা বা স্ট্রাকচারাল চেঞ্জেস করা যে জায়গাটা সেখানে কাজ করতে হেল্প করে। সো আমাদের দেশের মানুষ কিন্তু অনেক সময় বোঝে না যে একজন এমপির কাজ কি, একজন মেয়রের কাজ কি, তারা কনফিউজ করে ফেলে দুইটাতে। এখন প্রশাসনিক জায়গায় আমার কাছে মনে হয় আমার যে নির্বাচনী ইশতেহারের মধ্যে কিছু বিষয় ছিল যেগুলো আমি ব্যক্তিগতভাবেও কাজ করতে চাই আমার নিজের জন্য, একজন নারী হিসেবে আমি আমার যতটুকু নিরাপত্তা চাই সেটাই যদি আমি এনশিওর করতে পারি, আমার মনে হয় আমার ওই এলাকার বা অঞ্চলে সব নারী সেটা থেকে বেনিফিটেড হবে। আবার একজন নারীকে নিরাপদ করার জন্য যতখানি আমার প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে সেটা যদি নেওয়া হয় তখন কিন্তু ওই জায়গাটা পুরুষের জন্য নিরাপদ হয়। আমি যদি বলি একজন নারী দিনে হোক রাতে হোক তার যদি মন চায় সে এখন বাইরে একটা ওয়াকে বের হবে অ্যান্ড সে সেফ থাকবে, সেই ব্যবস্থা আমি গ্রহণ করলাম, তাতে তো একটা পুরুষও যখন রাতে যে কোনো সময়ে, বিকালে সন্ধ্যায় যে কোনো সময় রাস্তায় হাঁটতে বের হলে সে সেম নিরাপত্তা পাবে। সো এই যে বলে যে আপনি শুধু নারীদের জন্য কাজ করেন, পুরুষদের জন্য কিছু বলছেন না, নারী বান্ধব সমাজ অ্যাকচুয়ালি পুরুষের জন্য নিরাপদ সমাজ। আপনি যদি পুরুষকে মাথায় রেখে সব কিছু ডিজাইন করেন সেখানে নারী নিরাপদ নাও থাকতে পারে। যেমন আমাদের পাবলিক ট্রান্সপোর্ট, এটা পুরুষকে ডিজাইন করেই করা আমাদের দেশে। নারীরা যখন সেই ট্রান্সপোর্টে যায়, একটা নারীর পিরিয়ড হতে পারে, তার প্রেগনেন্সি থাকতে পারে, নারীর এই যে অনেক ক্রাউডেড প্লেসে কারোর সাথে গায়ে লেগে যাচ্ছে, এই সমস্যাগুলো হতে পারে যেটা পুরুষের সমস্যা না, কিন্তু আমরা তো সেই ডিজাইনে এই জিনিসগুলোকে মাথায় রাখিনি। কিংবা আমাদের শহরে আমরা যখন রাস্তা পারাপার করি আমরা যে হাইটগুলো দেখি এক একটা উইমেন, সেটা নারীর জন্য ডিজাইন করা না, এটা পুরুষের জন্য ডিজাইন করা। তো আপনি যখন চান যে একজন নারী সে গাড়ির সামনে থেকে না, সে সুন্দরভাবে ট্রাফিক সিস্টেম মেনটেন করে রাস্তা পারাপার হবে, এটা তো তার জন্য ডিফিকাল্ট, কারণ ইটস নট ডিজাইন ফর হার। সো আমাদের এভরিডে থিংসে, ছোট ছোট জিনিসে পুরুষকে মাথায় রেখে করা হয়, কিন্তু দ্য মোমেন্ট ইউ মেক ইট অ্যাক্সেসিবল ফর উইমেন, আপনি যদি নারীর জন্য অ্যাক্সেসিবল করেন যে না, নারীকে কেউ ব্যাড টাচ করতে পারবে না, সেইভাবে আমি বসার ব্যবস্থা করব, ওই উপরের যে জিনিসটা ধরে সে পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছে তাকে স্টেবল রাখার জন্য, সেটা নারীর জন্য যাতে অ্যাক্সেসিবল হয় সেইভাবে ডিজাইন করব। কিংবা রাস্তা পারাপারের সিস্টেমটা আমি এমনভাবে করব যে একজন নারীও যাতে স্বাচ্ছন্দ্যের সাথে পার হতে পারে, সেই ডিজাইনে পুরুষের কি কোনো ক্ষতি হয়? তার জন্য আরো ইজি হয়। সো আমার এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো আমি আনতে চাই, যেরকম আমি একটা এক্সাম্পল দেই, এমন কিছু গাছ আছে যেগুলো রাতের বেলা আলো সঞ্চার করে, সেই গাছগুলো যদি আমরা আমাদের এই যে রাস্তাগুলো আছে এখানে রাখতে পারি, তাহলে একই দিকে যেমন হচ্ছে আমার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, আমার পরিবেশের ক্ষতি কমে আসছে, আবার কিন্তু সৌন্দর্য বর্ধনও হচ্ছে। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারি। তারপর আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক অনেক টাকা খরচ করি, অনেক ফুলের গাছ লাগাই, সেখানে যদি আমরা কিছু ফলের গাছ রাখতে পারি তাহলে একদমই এই যে দরিদ্র শ্রেণী, ছোট ছোট বাচ্চা আমরা দেখি চুইংগাম বা ড্রাগস খেয়ে থাকে, হ্যাঁ, কারণ খাবার নেই, তারা তো এখান থেকে অ্যাটলিস্ট একটা ফল খেতে পারে। পাবলিক স্পেসে সরকার কর্তৃক দেয়া ফলের গাছ, তারা তো এটা খেতে পারে, খেয়ে তারা মিনিমাম একটা পুষ্টির জায়গা চাহিদা তাদের পূরণ হতে পারে। সো অনেক জিনিস হচ্ছে চিন্তা করে দেখলে খুব ছোট একটা উদ্যোগ, কিন্তু সেটার দীর্ঘমেয়াদী ফল স্ট্রাকচারাল ওয়েতে যদি আমরা চিন্তা করতে পারি। রাইট। সো আমার এই ঢাকা শহরের জন্য অনেক অনেক ছোট ছোট চেঞ্জেস আনার ইন্টেনশন আছে, তো সেটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই এবং ঢাকাকে সত্যিকার অর্থে নারী পুরুষ বান্ধব সবার জন্য নিরাপদ করতে চাই, সবার জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, প্রাকৃতিক পরিবেশগতভাবে সব দিক থেকেই যদি আমি নিরাপদ করতে চাই, তাহলে তো আমার মেয়র নির্বাচনটা করা অনেক জরুরি। এবং প্রচারণার সময় আপনি আসলে, আমি যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কথা বলছি, সে সময় আসলে আপনি কি প্ল্যান করে প্রচারণাটা শুরু করেছিলেন এবং কাদেরকে মেইনলি টার্গেট করে
প্রচারণাটা করেছেন যদি জানতে চাই? প্রচারণার সময় আমার সবচেয়ে বড় গোল যেটা ছিল সেটা হচ্ছে ক্লিন পলিটিক্সের সাথে বাংলাদেশের মানুষকে ইন্ট্রোডিউস করা। বাংলাদেশের মানুষ এই কমেডিক রিলিফ না, এই যে একটা মানুষকে হাস্যরসাত্মক কথা বলতে দেখে কিংবা একজন আরেকজনের সাথে চুলাচুলি ঝগড়া করতে দেখে যে একটা ক্যাথারসিস ফিল হয়, হ্যাঁ, কারণ বাংলাদেশের মানুষের জীবন হচ্ছে সার্ভাইভাল। ইটস আ লাইফ লিভড অন সার্ভাইভাল ইনস্টিংক্ট। তারা সেরকম ধনী সমৃদ্ধ দেশ না যেখানে জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা সব এমনি আছে, এবং তারা তখন ওই মনস্তাত্ত্বিক উৎকর্ষের জায়গায় চিন্তা করছে। আমাদের দেশে মানুষের জীবন তেমন না, তাকে ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় যে ওই যে নুন আনতে পান্তা ফুরের মতন অবস্থা, যে আমি কয়দিনের ইনকামের উপর চলতে পারবো। অনেক মানুষ আছে যাদের নেক্সট মান্থের বেতনটা যদি না দেওয়া হয় তাহলে তাদের হাতে কোনো টাকাই থাকবে না, বা বেতন আসার আগে আগেই তাকে লোন নিয়ে চলতে হয়। সেই মানুষদের জন্য সত্যিকার অর্থে আপনি যখন রাজনীতিটাকে এন্টারটেইনমেন্টের জায়গায় নিয়ে যান, এই যে একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, ছোট ছোট জিনিসকে নিয়ে পুরো দেশ বিভক্ত হয়ে যাচ্ছে, এগুলোতে তার এক ধরনের ক্যাথারসিস ফিল করে, রিলিফ ফিল করে, কমেডিক রিলিফ। সো সেই জায়গাতে একেবারে ক্লিন পলিটিক্সের কাউকে অ্যাকসেপ্ট করা বা দেখে অভ্যস্ত হওয়ারও কিন্তু একটা ট্রান্সফরমেশনাল পিরিয়ড আছে। সো জাতীয় নির্বাচনটা আমার কাছে ছিল সেই রাজনৈতিক সংস্কারটা করা, যে মানুষ অ্যাটলিস্ট এমন কোনো প্রতিনিধিকে দেখে অভ্যস্ত হবে যে তার কথার মধ্যে আসলে আমি কি কি কাঠামোগত পরিবর্তন করতে চাই বা পারি সেই জিনিসগুলো নিয়ে কথা বলছে। সেটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় যেরকম প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় বরঞ্চ কোলাবোরেটিভ অ্যাপ্রোচ হওয়া, এটা স্ট্যাবলিশ করার একটা প্রচেষ্টা ছিল। এবং আপনি হয়তো খেয়াল করবেন যে আমি যখন আব্বাস পাটোয়ারিকে আমন্ত্রণ জানাই যে চলেন আমরা ডিবেট করি, ইমিডিয়েটলি সেটা ফলো করে আমাদের জামাতের যিনি আমির আছেন তিনি তারেক রহমানকে আহ্বান জানান যে চলেন আমরা গঠনমূলক ডিবেট করি। সো এই যে কালচারটা শুরু হয়ে গেছে, এই কালচারটা কিন্তু কন্টিনিউ হবে। So this is, I think, my biggest achievement from the election, যে আমি রাজনৈতিক একটা সংস্কার করতে পেরেছি যেখানে প্রার্থীরা প্রার্থীদেরকে আসলে অ্যাপ্রিশিয়েট করে instead of seeing them as their enemy. আমরা যদি এবার একটু জানতে চাই, আপনি কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনি মুকুট, লাল শাড়ি পরে কিন্তু প্রচারণা চালিয়েছেন। এই ভিন্ন সাজটা কেন বেছে নিয়েছিলেন? এর স্পেশালিটিটা কি আসলে? এই যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে যারা বিউটি কুইন তারা সবাই মডেল, এবং মজার ব্যাপার হচ্ছে এই যে আমার নামের আগে যোগ হয়ে গেছে, আমি দেখি কেউ ইউজ করতেই পারে না, হ্যাঁ, তাদের ভিউ লাগবে, ভিউ ব্যবসার দরকারি, সবার মুখস্থ হয়ে গেছে আলোচিত মডেল মেঘনা আলম। হ্যাঁ, বলছি ভাই আমার শুধু নামটা রাখেন না, আমার নামটা যেন অসম্পূর্ণ, তার আগে মডেল, আলোচিত মডেল রাখতেই হবে। সো sometimes I ask these journalists যে ভাই আপনি তো জানেন, আপনি তো আমাকে চেনেন, আপনি কেন আমাকে আলোচিত মডেল লিখেছেন? বলে আরে এটা কোনো বিষয় না, এটা লিখলে মানুষ নিউজ বেশি পড়ে। হ্যাঁ, সো ইভেন মাই ওন ফ্যামিলি, আমার নিজের আব্বু বলতেছে যে থাক না, অসুবিধা কি, হ্যাঁ, মডেল বললে তোমার মানুষ এটাতে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তো তোমার বার্তাটা তো মানুষের বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, সমস্যা কি, ভালোই তো। সো এই যে মানুষের একটা ধারণা যে আপনি বিউটি কন্টেস্ট করে মিস বাংলাদেশ হলেন বা এই প্ল্যাটফর্মগুলোর সাথে সংযুক্ত হলেন, তার মানে হচ্ছে এখন আপনাকে মডেলিংই করতে হবে, এই ধারণাটা ঠিক না। ইনফ্যাক্ট আমরা যখন বিউটি প্যাজেন্ট করি, ইটস আ ডিপ্লোম্যাটিক এন্ডেভার, আসলে এটা একটা পাবলিক ডিপ্লোম্যাসি প্ল্যাটফর্ম। যদি কখনো সুযোগ হয় যে বিউটি প্যাজেন্টগুলো সারা বিশ্বে যেভাবে হয় দেখার কিংবা অংশগ্রহণ করার, ইউ উইল সি যে এখানে সবচেয়ে বেশি মার্কিং হয় কথা বলা, সবচেয়ে বেশি মার্কিং হয় হচ্ছে অ্যাডভোকেসি, আপনি সমাজের জন্য কি কাজ করছেন সেটার উপরে। সেখানে বাহ্যিক সৌন্দর্য একটা ফ্যাক্টর, অবশ্যই আপনাকে সব দিক থেকে প্রেজেন্টেবল লাগতে হবে, আমি বলছি না যে সেটা এখনো একেবারেই চলে গেছে, কিন্তু মনের সৌন্দর্য এটা অনেক বড় একটা ফ্যাক্টর। আমার মার্কিং যদি 100 মার্কসের হয়, সেখানে বাইরের সৌন্দর্য হয়তো 20%, বাকি 80%-এ কিন্তু একটা মানুষ নিজেকে কিভাবে ক্যারি করে, একটা মানুষ সে কতটুকু ভালো মানুষ, এবং এটা বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে জাজরা বের করে আনার চেষ্টা করে যে সে অরিজিনাল পার্সনটা কীরকম। তো এই ধরনের একটা সুন্দর উদ্যোগে, যেখানে আলটিমেটলি হচ্ছে দেশের সাথে দেশের কালচার এক্সচেঞ্জ করা, একসাথে 80, 90, 100টা দেশের মধ্যে সিস্টারহুড তৈরি করা, প্রত্যেকটা দেশের মিডিয়া, প্রত্যেকটা দেশের বিভিন্ন মন্ত্রণালয়, প্রত্যেকটা দেশের ইউএনের মতন সিভিল সোসাইটিজ সবাইকে এনগেজ করা হয়। দিস ইজ আ হিউজ পাবলিক ডিপ্লোমেসি প্ল্যাটফর্ম, দিস ইজ নট অ্যাবাউট মডেলিং।
ইনফ্যাক্ট মডেলদের হাঁটা চলা কথাবার্তা কোনো কিছুর সাথে বিউটি প্যাজেন্টের হাঁটা চলা কথাবার্তা কিছুর মিল নেই। এবং এটার আমরা যখন সেই বিউটি প্যাজেন্টের স্টেজে বলি যে আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি বাট আই ওয়ান্ট টু এম্পাওয়ার উইমেন, সেটা আলটিমেটলি কোনভাবে হচ্ছে এটা আর কখনো মানুষ দেখে না। অনেক বিউটি কুইনরা সারা দুনিয়াতে আছে যে তারা মেয়র হয়েছে কিংবা তারা রাজনীতির সাথে ইনভলভ আছে, কিন্তু আমাদের সাউথ এশিয়াতে আমরা চিনি হচ্ছে বলিউড এবং আমরা ভাবি বিউটি কুইন মানেই হচ্ছে তারা অ্যাক্ট্রেস, মডেল বা সিনেমা করবে, নাটক করবে। রাইট রাইট। সো আমি যখন রাজনীতিতে আমার অভিষেক হলো এবং আমি জানি যে সবাই আমাকে সেই মডেল নামেই ডাকে, তখন আমার কাছে মনে হলো যে আমি আমার পরিচয়টাকে হাইড করব কেন। এই যে একটা ধারণা যে রাজনীতি করতে হলে ইন্টেলেকচুয়াল হতে হবে এবং মিডিয়া অঙ্গনের মানুষরা ইন্টেলেকচুয়াল না, এটা আমাকে সাথে এগিয়ে নিয়ে যেতে হবে কেন? Why don't I send the message that you can be both? আপনি যখন একজন ডক্টর আপনি রাজনীতিতে আসলেন, কেউ তো আপনাকে বলবে না যে স্টেথোস্কোপটা একদম জীবন থেকে ফেলে দাও, বলবে না। দে উইল অ্যাপ্রিশিয়েট যে উনি তো একজন ডক্টর। যখন একজন ব্যারিস্টার বা লয়ার আসছে রাজনীতিতে, তাকে তো কেউ বলছে না যে কোর্টের প্র্যাকটিস আর জীবনে করার দরকার নাই, এখন থেকে এটা ভুলে যান, হ্যাঁ রাজনীতি। নোবডি ইজ সেইং দ্যাট। কিন্তু একজন মডেল, একজন অ্যাক্ট্রেস, একজন বিউটি কুইন কিংবা একজন প্রেজেন্টার, একজন নিউজ প্রেজেন্টার, যারাই শোবিজে কাজ করছে তাদেরকে মানে গরু গাধা ভাবা হয় যে এখন থেকে ইউ স্টপ লিভিং দ্যাট লাইফ, হাইডিং ইট। সো আই ওয়ান্টেড টু ক্রিয়েট দ্য কালচার, ডু নট হাইড ইট। কারণ এটা যদি ডেমোক্রেটিক ইলেকশন হয়, গণতন্ত্রের নির্বাচন হয়, সেখানে প্রত্যেক সেক্টরের রিপ্রেজেন্টেশন ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, ইনক্লুডিং মিডিয়া। সো আমার ক্রাউন পরা কারো কাছে দৃষ্টিতে মনে হতে পারে যে কেন পরে আসছে, বাট ইট সেন্স দ্য মেসেজ যে এই ক্রাউনটা আমি অনেকখানি সম্মান গর্বের সাথে পরি। ইট ইজ আ সাইন অফ পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি। দিস ইজ নট অনলি অ্যাবাউট এন্টারটেইনমেন্ট। এবং যেই সেক্টরে মানুষ ঝগড়া, গালি, এই শব্দগুলোকে প্রতিবাদের ভাষা হিসেবে অ্যাকসেপ্ট করে, এটা হাস্যকর যে তারা একটা ক্রাউন যেটা আন্তর্জাতিক মর্যাদা বাংলাদেশের জন্য, সেটাকে মনে করবে যে মিলছে না রাজনীতির সাথে। আপনার কি মনে হয় না গালির চেয়ে সেই ক্রাউনটার ভ্যালু অনেক বেশি? অনেক বেশি, একদমই। আপু, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে কিন্তু আপনার কথা হচ্ছে, আপনি যেমনটি বলছিলেন, এবং আমরা যতটা জানি মির্জা আব্বাসের চায়ের দাওয়াতেও আপনি গিয়েছিলেন। ইয়েস, দাওয়াতটা চায়ের ছিল, বাট আমরা বিরিয়ানি খেয়েছি। ওয়াও, নাইস। তাহলে বলতে হবে বিরিয়ানির দাওয়াতে আপনি গিয়েছিলেন। ওকে, কেমন ছিল সেই অভিজ্ঞতা, বা কেমন বুঝলেন, কথা বলেছেন তার সাথে সরাসরি? খুবই মিশুক পরিবার, তার ছেলে ছিল, তার নাতি ছিল, সবাই খুব মিশুক। এবং they had a lot of courtesy in the way, hospitality in the way they treated us. এবং আমরা একজন আরেকজনের সাথে আমাদের লিফলেট এক্সচেঞ্জ করেছি, সেটা আবার ছবি তুলেছি। সো উনি আমাকে স্বাগত জানালেন, যে বললেন যে ইয়াং জেনারেশনের পলিটিক্সে ইনভলভ হওয়া ভালো, সেইভাবে সাধুবাদ জানালেন। এবং আমাকে আবার বললেন যে আমাকে তো আপনি রাজনীতি থেকে রিটায়ার করতে বলেছেন। সো আমি বললাম যে হ্যাঁ, আপনি রিটায়ার করে আমাকে শিখান, আমাকে গাইড করেন, ইউ ডোন্ট নিড টু বি ইন পলিটিক্স এনিমোর। সো দিস ওয়াজ আ ফান এক্সচেঞ্জ। বাট ইউ সি, ফান এক্সচেঞ্জ হলেও রাজনীতিতে যারা আসছে তাদের মধ্যে আগেই একটা ভয় দিয়ে দেওয়া যে হেভি ওয়েট। হেভি ওয়েট শব্দটার মানে কি? ওনার ওজন কি 100-200 কেজি? হ্যাঁ, মানে আমাকে যতবার জার্নালিস্টরা বলেছে যে আপনার এখানে হেভি ওয়েট প্রার্থী আছে, আমি বলছি ওরা কি 200 কেজি ওজনের প্রার্থী? হোয়াট ইউ মিন বাই হেভি ওয়েট? সো এই ধরনের টার্ম দিয়ে মানুষের মধ্যে ভয়ে ঢোকানোর কিছুই নেই। বিকজ আমি একটা এক্সাম্পল দিই, যে একজন দর্জি 40 বছর ধরে সে কোনো একটা টেইলারে কাজ করে, তাহলে সে হেভি ওয়েট দর্জি আমাদের মানুষের কথা মতন। তার মানে কি কোনো একজন পার্সন সে 1 বছর ফ্যাশন ডিজাইনিং পরে আসছে, তাহলে কি সে সেই দর্জির সামনে অনেক ছোট কেউ, মানে স্মলার ওয়েট পার্সন? নট রিয়েলি। সো what is gonna make you an asset for this country is your political awareness, your intention, your honest endeavors. আগে কে কি ছিল, this is not my monkey, not my business. You get my point? কাছে গেলে মানুষ নিশ্চয়ই আপু ভোটের প্রতিশ্রুতি দিয়েছে, আশার কথা শুনেছেন, খুব স্বাভাবিক। কিন্তু আমরা কিন্তু ভোটের ফলাফলের চিত্রে ভিন্নতা দেখেছি। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি তো ভোট পেয়েছি হচ্ছে 608 উইদাউট এনি অবজারভার,
এবং আপনি জানেন যে ভোট যখন গণনা করা হয়, আমি জানি না অনেকে জানে কি না আমাদের দেশে কি সিস্টেমে ভোট গণনা করা হয়। এটা ইলেকট্রনিক সিস্টেম না, এটা হাতে গণনা করা হয়। এবং সেখানে আপনার যদি নিজের দলের কোনো অবজারভার আপনি না দেন, সেক্ষেত্রে দেখা যায় যে অন্য যেই প্রার্থীর পোলিং এজেন্ট কেউ নেই, তার ভোটটা সবাই ভাগ বাটোয়ারা করে নেয়। সো আমি তো আসলে সারপ্রাইজ টু সি যে আমার 608 ভোট বেঁচে আছে, যেখানে আমাদের 108টা সেন্টারের মধ্যে আমরা পোলিং এজেন্ট বা আমার এজেন্ট বা আমি নিজে গিয়েও দেখিনি। আপনি শুনেছেন যে আব্বাস সাহেবের বউ নিজে গিয়ে গণনা করে দেখেছে যে অনেক উল্টাপাল্টা ছিল গণনাতে। হ্যাঁ, উনি গিয়ে কত হাজার ভোট বের করেছে যেগুলা ফার্স্টে হচ্ছে গণনা করে নাই, যাতে তার দলকে দমিয়ে দেয়। আবার আমরা এক জায়গায় দেখেছি শাপলা কলির হয়ে প্রিজাইডিং অফিসার যে ছিল মানে ইসি থেকে, তারাই নাকি হচ্ছে শত শত ভোট দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো তো আমার দিক থেকে দেখার কেউ ছিলই না, তারপরও যে আমার উপরে সহানুভূতি দেখিয়ে 608টা রেখেছে আমার জন্য, মানে আমার মান সম্মান বাঁচিয়েছে, থ্যাঙ্কস টু দ্যাট। এবং আমি এখন একটা প্রশ্ন আসতে পারে, আপনি পোলিং এজেন্ট দেন নাই কেন? হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে পোলিং এজেন্ট আমরা দিব কেন? ইলেকশন কমিশন একটা নিউট্রাল বডি। ইলেকশন কমিশনই নির্বাচন পরিচালনা করে, রেজাল্ট দেয়। আমরা বোর্ড পরীক্ষা দেই না? আমরা কি বোর্ড পরীক্ষায় আমার আত্মীয় স্বজনকে পাঠাই নাম্বার দেখার জন্য ঠিক মতো দিচ্ছে কিনা? উই ট্রাস্ট দেন, এবং তারা সেটা আসলেই নিরপেক্ষভাবে করে। তাহলে আমার ইলেকশনের সময় কি হয়ে যায় তাদের, যে তাদেরকে দেখে দেখে চোখে চোখে রাখতে হয়? দে শুড বি অনেস্ট, অ্যান্ড উই শুড নট নিড এনি পোলিং এজেন্ট এনিওয়্যার। যে ইসি নির্বাচন দিবে, মানুষ ভোট দিবে, তারা কাউন্ট করবে, তারা রেজাল্ট দিবে, এবং সেটা স্বচ্ছ সব রেজাল্ট হবে, এবং আমরা সব দল সেটা মেনে নিব। দিস শুড বি দ্য সিস্টেম। সেটা হচ্ছে না আনফর্চুনেটলি। তারপর আমি একটা সংস্কার দিয়ে শুরু করলাম। আমাকে যখন ইসি থেকে ফোন দিল, বললাম আই ট্রাস্ট ইউ গাইজ, লেটস সি হোয়াট ইউ ডু। হ্যাঁ, এটা ছিল 1। সেকেন্ড ওয়ান হচ্ছে বিএনপি থেকে আমাকে একটা অফার করা হয় যে আমার যত পোলিং এজেন্ট আমি দিব, তাদের সব খরচ সব কিছু তারা দিবে। হ্যাঁ, এবং আমি কাকে কাকে পোলিং এজেন্ট দিচ্ছি এগুলো সব কিছু তারা নিয়ন্ত্রণ করবে। সেটার পিছনে তাদের কি স্বার্থ আছে, আই ডোন্ট ওয়ান্ট গেট ইনটু দ্যাট, বাট আমার দিক থেকে আমি সেটা রিজেক্ট করে দেই। হ্যাঁ, এবং আমি বলি যে এটার কোনো প্রয়োজনে আমি পোলিং এজেন্ট দিচ্ছি না, ইউ গাইজ রিল্যাক্স। হ্যাঁ, কারণ আমি যদি একজনের সমর্থক হয়ে পোলিং এজেন্ট দিই, তাহলে কিন্তু নির্বাচনে নিরপেক্ষতা থাকে না। কিন্তু আমি যখন দিচ্ছি না পোলিং এজেন্ট, তোমরা মারামারি করো, আই এম নট গেটিং ইনটু দ্যাট, ইউ নো। সো দ্যাট ওয়াজ মাই স্ট্যান্স। থার্ড রিজন হচ্ছে আমাদের যে নিরাপত্তা প্রত্যেক এমপি প্রার্থীর জন্য, আমাকে বারবার আশ্বাস দিয়েও আমাদের বিগত যে উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর সাহেব, তিনি আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কাউকে দেননি। এমনকি নির্বাচনের দিনও, যেখানে একদিনের মধ্যে অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথে সবাইকে গানম্যান দেওয়া হয়েছে, আমারটা ইচ্ছাকৃতভাবে আমাকে এসবি স্পেশাল ব্রাঞ্চে সবাই বলতেছে, আপু আমাকে আপনি হায়ার করে ফেলেন। দে আর কনসার্নড অ্যাবাউট মাই সেফটি, কিন্তু তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হচ্ছে না, যেটার উপর বেস করে তারা আমার গানম্যান হিসেবে কাজ করতে পারবে। সো দিস সিমস ভেরি ইন্টেনশনালি ভিন্ডিকটিভ। তখন আমার কাছে মনে হয়েছে, নির্বাচনে আমরা বিগত সময় দেখেছি অনেক ধরনের অরাজকতা হয়, এবং যেহেতু এটা আমার প্রথম নির্বাচন যেখানে আমি পার্টিসিপেট করছি, আল্লাহ না করুক যেই পার্সনটাকে সেফটি দেওয়া হচ্ছে না, নির্বাচনটা বানচাল করার জন্য যে কোনো মানুষ কিন্তু তাকে টার্গেট হিসেবে ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার নির্বাচনী কাজ করতে গিয়ে মানুষ মরে যাবে, এর থেকে বরং আমরা সেফ থাকি। সো আই অ্যাভয়েডেড গোয়িং টু দ্য স্টেশনস। আমি নিজেও যাইনি সারাদিনে, এবং আমার লোকজনকেও পাঠাইনি। তবে খুবই উৎসুক হয়ে 10-15 জন আমার দলের ছিলেন, যারা বলছে অ্যাটলিস্ট আমাদের একটা শেখা এক্সপিরিয়েন্স হোক। তো ওদেরকে কোনো ভোটার লিস্ট কিছুই না, ওদেরকে বলছি যাও, জাস্ট দেখো কী হচ্ছে সেন্টারগুলোতে। অ্যান্ড দে হ্যাড ভেরি ব্যাড এক্সপিরিয়েন্সেস। প্রত্যেকটা সেন্টারে কী পরিমাণে দুর্নীতি হয়েছে, উই হ্যাভ উইটনেসেস, উই হ্যাভ ক্রেডিবল এভিডেন্সেস অফ দ্যাট, এবং এটা আমাকে খুবই হতাশ করে সত্যি বলতে। আপনি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী হচ্ছেন, এবং আপনি যদি বিজয়ী হন, আপু এলাকাবাসীর জন্য একদম ফার্স্টে আপনি কোন 3টি কাজ করতে চান? ফার্স্ট অফ অল সব কিছুর তো আছেই সাথে, বাট আমার প্রাইমারি ফোকাস সবার আগে হবে আমার শহরকে নিরাপদ করা, নিরাপদ ঢাকা। এবং এই নিরাপদ শুধুমাত্র সন্ত্রাসী, চাঁদাবাজি নির্মূল করা, মাদক নির্মূল করাই বোঝায় তা না, এটা তো আছেই। এবং মাদক নির্মূল অভিযান, ছোট ছোট বাচ্চারা সন্ধ্যার পরে কেন বের হচ্ছে, সেই গণতান্ত্রিক অধিকার নষ্ট করে অভিযান না, বরং আমি সেই শহর বানাতে চাই যেখানে ছোট বাচ্চারা সন্ধ্যার পরেও যদি খেলে বাইরে, সে নিরাপদ থাকবে, সে মাদকের হাতে সে পড়বে না। সো আমাকে খুঁজে বের করতে হবে মাদক তৈরি করছে, সাপ্লাই করছে কারা, সেই মাফিয়ারা কোথায় আছে। মাদক নির্মূল অভিযান হবে তাদের উপরে, সাধারণ জনগণের উপরে না।
সো সেটা আমার একটা ফোকাস। এবং পরিবেশ হিসেবে নিরাপদ ঢাকা, যে আমাদের দেশে এখন হিট ওয়েভ একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এই বছর সায়েন্টিফিক্যালিও রিসার্চ ওয়াইজ বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে গরম বছর হতে যাচ্ছে। এই সময় আমার দেশের মানুষের সবার তো সেই সক্ষমতা অর্থনৈতিক নেই যে সবাই বাসায় এসি ব্যবহার করবে, কিংবা প্রত্যেক রুমে যদি আমরা এসি ব্যবহার শুরু করি ঢাকার মতন ঘনবসতিপূর্ণ এলাকাতে, তাহলে জায়গায় জায়গায় দেখবো আগুন লেগে যাচ্ছে, মানুষ দেখবো অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি রুমের ভেতরে এসির মধ্যে আছেন, এখান থেকে বের হয়ে গাড়িতে উঠবেন, এতটুকু সময়ের মধ্যেই যে তাপমাত্রার পরিবর্তন, এগুলো তো আপনাকে অসুস্থ করে ফেলে। সো আমরা আর্টিফিশিয়াল কোনো সিস্টেমের উপরে ডিপেন্ড করে আমরা সার্ভাইভ করতে পারবো না। আমাকে আমার পরিবেশকে, ক্লাইমেটকে সেইভাবে সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে যে আমি হিট ওয়েভসটা ট্যাকল করতে পারি ইন ন্যাচারাল ওয়েজ। তো সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। সো আমি নিরাপদ ঢাকা করতে চাই। নিরাপদ বলতে আমাদের সিকিউরিটি, সিস্টেমিক নিরাপত্তা, প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল সিকিউরিটি, এই দুইটা আমার হচ্ছে প্রাইমারি ফোকাস হবে। একদম। আপু, এখন 2026-এর ফেব্রুয়ারি মাস, আমরা যদি একটু পেছন দিকে যেতে চাই 2025-এর 10 এপ্রিল, জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগে আপনাকে আটক রাখা হয় 30 দিনের মতন, এবং মানবাধিকার সংগঠন আমাকে আটক রাখা হয় না, আটকটা ক্যান্সেল হয়ে যায়। সো 19 দিন রাখা হয়েছিল আসলে। আচ্ছা, এবং সেই সময়টাতে মানবাধিকার সংগঠন সমূহ এবং গণমাধ্যমও কিন্তু বেশ প্রশ্ন তুলেছে। জি, এই ব্যাপারে যদি কিছু বলতে চান। কিন্তু আমি আল্লাহর কাছে এবং সেই মানুষগুলোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যারা আমার কাছের কেউ না, অচেনা মানুষ, এবং তারা আমার জন্য এতখানি তৎপর হয়ে আওয়াজ তুলেছে সারা পৃথিবী থেকে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে চিঠি পর্যন্ত পাঠিয়েছে মানবাধিকার সংস্থাগুলো থেকে। অনেকে আমার বাসায় এসে ভিজিট করেছে, এবং ভিজিট করে তারা লিপিবদ্ধ করেছে যে আমার বাসায় আসলে কি পাওয়া গিয়েছে, যাতে আমাকে কেউ কোনোভাবে ফাঁসাতে না পারে। যেই জায়গায় দেখেছেন যে আমার লাইফটার মধ্যেই দেখা গিয়েছে যে বাইরে পুলিশরা হাসাহাসি করছিল যে আমার বাসায় মাদক আছে। হ্যাঁ, কি ইন্টারেস্টিং বিষয়। আসলে আমার বাসায় যেটা পাওয়া গিয়েছিল, মানবাধিকার সংস্থারা সেটা লিপিবদ্ধ করে প্রকাশ করেছে। আমার বাসায় আসলে পাওয়া গিয়েছিল আল কোরআন এবং জায়নামাজ। মানে অনেক সংখ্যক যেগুলা বলে যে আমরা দেখতে পেয়েছি, আমার বাসায় 20টা জায়নামাজ ছিল। আচ্ছা, হোয়াট ডু আই ডু উইথ দিস? এতগুলো আমার বাসায় এক এক ভাষায়, বাংলা, ইংলিশ, অনেক টাইপের আল কোরআন ছিল। সো আপনি আসলেই যদি তাদের ইচ্ছা হতো যে কি উদ্ধার করেছে আমার বাসা থেকে দেখানোর, দে কুড শো ইট, সেটা করে নাই, কারণ তাহলে তো ন্যারেটিভটা আমার ব্যাপারে নেগেটিভ করা সম্ভব না। সো ওই দিন আসলে যেটা হয়েছিল, রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে একজন সাধারণ নাগরিককে হেনস্থা করেছিল যারা, বা যাদের কলকাঠিতে, সেই মানুষগুলো তো আসলে নিজেরাই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার বয়ান দিয়ে বেড়ায় সব জায়গাতে, তাই না? তো সেটা আমাদের জাতির জন্য একটা লজ্জাজনক দিন আমি বলবো। আর আমার যে ডিটেনশনটা হয়েছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা তো ক্যান্সেল হয়ে যায়। আর যতটা ফলাও করে মিডিয়াতে প্রচার করা হয় যে আমাকে এই সব ভেগ ওয়ার্ডস ব্যবহার করে যে দেশে নিরাপত্তা হুমকিতে ফেলেছে, ততখানি তৎপরতার সাথে এটা যে ক্যান্সেল হয়ে গেছে তার মানে একটা ভুল ডিসিশন ছিল, সেটার ফলাও করে নিউজ হয়নি। যে কারণে বাংলাদেশের অনেক মানুষ সেই আগের নেগেটিভ ধারণাটা নিয়ে আছে, কিন্তু সময়ের সাথে সাথে তারা তো এখন জানছে। সো দে উইল অলসো আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি দ্যাট ডে এমন একজন নারীর উপরে আক্রমণ করা হয়েছিল যে এই আক্রমণটাকে ভয় না পেয়ে বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ইমপ্রুভ করার জন্যই তার বাকিটা জীবন উৎসর্গ করেছে। একদমই তাই। এবং এই ধরনের কিছু ঘটনা গত বছরে আপনার জীবনের অনেকটা সময় কিন্তু ওলট পালট করে দিয়েছে, বা আমি যদি বলি আপনি খুব বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, এবং যেই বিশেষ কারণে মানুষ আরো বেশি ফোকাস করেছে যে সাবেক সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আপনার সম্পর্কের যে ব্যাপারটা, এই কারণেই নাকি আপনাকে গ্রেফতার হতে হয়েছিল। কিভাবে আসলে সামাল দিয়েছিলেন ওই সময়টা? দেখুন, কি ইন্টারেস্টিং বিষয়। মানে আমার সাথে একজন রাষ্ট্রদূত কেন, আমার সাথে যে কোনো দেশের একজন প্রেসিডেন্টের রিলেশন থাকতে পারে। আমাদের দেশে যে একটা মানুষের ধারণা যে তুমি বাংলাদেশি হলে তোমাকে বাংলাদেশির সাথেই বিবাহ বন্ধনে যেতে হবে, এটার কোনো লজিক্যাল কোনো কারণ নাই। পৃথিবীতে যে কোনো দেশের মানুষের সাথে যে কোনো দেশের মানুষের সম্পর্ক, প্রেম, বিয়ে, এঙ্গেজমেন্ট হতেই পারে। দিস ইজ নট সামথিং ব্যাড। এবং সে একজন মুসলিম ব্যক্তি, সো আমার আলাদা এক্সপ্লেনেশন দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে একটা জিনিস যেটা আমাদের দেশের জন্য লজ্জার, সেটা হচ্ছে একটা মুসলিম দেশ হয়েও যে সৌদি আরবিয়া, সেখানকার মানুষ যখন বাংলাদেশি কাউকে বিয়ে করতে চায় তারা কখনোই ওই লিগাল যে ওয়ে থাকে সাইন করে এইভাবে বিয়ে করে না।
কারণ এটা আমাদের দেশে তো তাও হয়তো মেনে নিবে, কিন্তু তার দেশে এটা সামাজিকভাবে আইনিভাবে কোথাওই আসলে রেসপেক্টেবল হবে না। তার দেশে তারা অনেক দেশের মানুষকে বিয়ে করতে পারে, ওখানে যারা লেবার হিসেবে কাজ করে বা শ্রমিক হিসেবে কাজ করে। ইন্দোনেশিয়া, ফিলিপিন্স অনেক দেশকেই পারবে, কিন্তু বাংলাদেশকে মনে করা হয় যে হচ্ছে একটা অচ্ছুত নোংরা দেশ। তাদের দেশের ড্রেন পরিষ্কার করার মতো সবচেয়ে নোংরা কাজ করে এই দেশের মানুষ। তার মানে এই দেশের মানুষ যতই স্মার্ট হোক, যতই ভালো হোক, তাকে আইনি প্রক্রিয়ায় সম্মান দেখিয়ে নিজের লাইফ পার্টনার হিসেবে আনা যাবে না। এবং এটা যদি সে করেও শুধুমাত্র যে সামাজিকভাবে হেনস্থা হবে তাই না, আইনিভাবেও তার দেশ তাকে অনেকটা দেশদ্রোহী হিসেবেই দেখবে। সো এই যে একটা নোংরা বৈষম্যমূলক আইন, এটা আমার মনে হয় বাংলাদেশিদেরই উচিত আওয়াজ তুলে পরিবর্তন করা। কারণ আমরা সবসময় বলি না আমরা মুসলিম দেশ, যদিও আসলে আমাদের এটা ইসলামী রাষ্ট্র না, কিন্তু আমার দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে মুসলিম এবং আমরা এটা অনেক প্রাউড ফিল করি। তাহলে মুসলিম বিশ্ব আমাদেরকে মুসলিম দেশ হিসেবে মানছে না কেন? তারা কেন আমাদেরকে একটা অচ্ছুত দেশ হিসেবে দেখছে যে না, ওদেরকে টাচ করলে ধর্ম নষ্ট হয়ে যাবে? সো উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। আর আরেকটা জিনিস মিডিয়াতে উচিত ফোকাস করা, সেটা হচ্ছে সেই রাষ্ট্রদূত কোথায়? এখন তো নতুন একজন রাষ্ট্রদূত এমন কি হয়ে গেল যে কোনো এক নারীর, মেঘনা আলম, হ্যাঁ, তিনি এমন কি ক্ষমতাবান হয়ে গেলেন যে তাকে তুলে নেওয়ার পরের দিনই তার চাকরি বদল হয়ে নতুন রাষ্ট্রদূত চলে আসলো। These are questions that need answers, right? True. এবং আপনার গ্রেফতারের ষড়যন্ত্রের পেছনে অন্তর্বর্তী সরকারের কি কেউ জড়িত ছিল বলে আপনি মনে করেন? আমার তো গ্রেফতার হয়ই নাই। দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট। গ্রেফতার করতে হলে আপনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। আপনাকে করা হয়েছিল সেই রাতে? আমাকে আটক করা হয়েছে, আমাকে অপহরণ করা হয়েছে, কারণ যেইখানে কোনো আইনি তো একটা নিয়ম থাকে, একটা নিয়মতান্ত্রিক বিষয় থাকে। আপনি কাউকে উঠিয়ে এনে একটা জায়গায় আটকে রাখলেন, এটা তো গ্রেফতার না। আমার সেই অভিযোগপত্র কোথায়? আমার ব্যাপারে যদি কারো অভিযোগ থাকে, অভিযোগপত্রটা কোথায়? সেই অভিযোগ অনুযায়ী যদি আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেই আইনি অ্যারেস্ট ওয়ারেন্ট, আমার বাসা সার্চ করার অনুমতি, এই কাগজপত্রগুলো কোথায়? আমার যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি থেকে থাকে, সেগুলোর ইনভেস্টিগেশন রিপোর্ট কোথায়? সেগুলোর অ্যাকচুয়াল প্রমাণ কোথায়? দৃশ্যমান প্রমাণ কোথায়? কোনো কিছুই নেই। সো এগুলো ছাড়া আপনি যখন কাউকে এই ধরনের অভিযোগ করেন, কিংবা এই যে সারা দেশের সামনে তাকে নিয়ে অপপ্রচার করেন, এটা আসলে মানহানি। সহজ ভাষায় বলে এটা মানহানি, এবং রাষ্ট্রের উচিত সেই মানহানি ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চেয়ে সঠিক করা। সেটা কখন করবে রাষ্ট্র, আদৌ করবে কিনা জানি না, কিন্তু নৈতিকভাবে উচিত করা। এবং অবশ্যই সেখানে আমাদের যারা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে কিছু মানুষ সরাসরি জড়িত ছিল, কিছু করাপ্টেড মানুষ। তবে আমি একটা এক্সাম্পল দেই। আমার যে পাবলিক প্রসিকিউটর ছিলেন তখন, যার মৌখিক কথাতেই আসলে সারা দেশে একটা নোংরা ভাইব ছড়িয়েছে, সেই পার্সনটা আমার এই কেস আদালতে শুরু হওয়ার সাথে সাথে এত অসুস্থ হয়ে পড়েন যে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং তার হার্টের সমস্যা হয়, এবং সে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে হয়তো মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছে, বাট এখনও সে স্বাভাবিক জীবনে ফেরত আসেনি। সো দেখুন, কিছু জিনিসের বিচার নেচার করে। আমি এটা নিয়ে আসলে খুব বড়াই করতে চাই না, কারণ আমার আসলে সেই মানুষদেরকে ডেকে ডেকে শাস্তি দেওয়ার কিংবা বারবার তাদেরকে চার্জ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তার নিয়ম অনুযায়ী সব কিছু ব্যালেন্স করবে পৃথিবীতে। এবং আমার তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমি যেই লেভেলের জনপ্রিয়তা বা সারা বাংলাদেশে আমার নামটা অ্যাটলিস্ট মানুষ জানে, এটা হয়তো আমি 30-40 বছর কাজ করলেই হতো। যেমন দেখেন, আমাদের দেশে যারা লেজেন্ডারি অ্যাক্ট্রেস, এই যে একজন 21 পদক পেলেন এবার, ববিতা, তার তো বিশাল বিশাল একটা সময় সে কাজ করেছে। তারপর না বাংলাদেশের শিশু, বাচ্চা, বুড়ো সবাই তার নাম জানে। আমার নামটা যে মাত্র ওই এপ্রিলের পরে এখনো 1 বছরও হয়নি, এত কম সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষ জানে, আমাকে দেখে না চিনলেও নামটা জানে। আমার এলাকাতে আমরা চেক করেছি যে ওই যে বাইরে হেয়ার ক্লিপস বিক্রি করে যে লোকরা, হ্যাঁ, আমি একবার হেয়ার ক্লিপস কিনতে গেছি, মাস্ক পরা। সে আমার ভয়েস শুনে বলতেছে, আপনার ভয়েসটা আমার পরিচিত লাগছে। হ্যাঁ, অনেকে ওই যে রাষ্ট্রদূত নিয়ে কথা বলে যে একজন। সো এইভাবে যে মানুষ চিনে ফেলেছে,
এটা তো আমার এত বছর শ্রম দেওয়া লাগেনি, তারা আমার জন্য করে দিয়েছে। এবং আমি যদি মিডিয়ায় প্রচারণা করতে চেতাম আমার হয়তো কয়েক কোটি টাকা স্পেন্ড হতো, এটা তো আমি ফ্রিতে পেয়েছি আমার জীবনে। সো আই শুড থ্যাঙ্ক দিস পিপল যে তারা কনস্পিরেসি করতে গিয়ে বরং আমার ভালো করেছে। এবং আমি আসলে যেই মানুষ আমাকে যত জানবে ওভার টাইম, I believe they will start loving me at some point. So I should thank these মানে তারা সেই people. ওয়েটা করে দিয়েছে যে আপনাকে Exactly. চিনুক মানুষ, আপনাকে Exactly, জানুক exactly. মানুষ। একদম। আপু এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে Yes. চাই। আপনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। এই ফাউন্ডেশনের কাজটা কি আসলে এবং কাদের নিয়ে কাজ করে? আচ্ছা, মিস বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি আমি যে সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলাম 2020-এ, মিস আর্থ, একটা আন্তর্জাতিক কম্পিটিশন, সেখানে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। তো সেই উদ্যোগটাই গত 2 বছর ধরে আমি নিজে এটার ওনারশিপ নিয়েছি, লাইসেন্স, এবং আমি এটার ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কাজ করছি। তো গত বছর 2024 এবং 2024 এবং 25, হ্যাঁ, 2 বছরই বাংলাদেশের যে নতুন মিস বাংলাদেশ বা প্রতিনিধি তারা আমার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে এসেছেন। তো এইটার আমি প্রথমে যেটা বুঝিয়েছিলাম যে বাংলাদেশের পাবলিক ডিপ্লোমেসি স্ফেয়ার হিসেবে কাজ করা, সো এখনও আমার সংগঠনটা সেটাই করছে। আমরা এমনভাবে আমাদের প্রতিনিধিকে গ্রুম করাই, তার কনফিডেন্স বিল্ড আপ করাই, যেন সে যখন ওই বিভিন্ন মহাদেশে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে যাবে, সেই জায়গায় যে 80-90টা মেয়ে এক একটা দেশ থেকেও তাদেরকেও তো বেস্টকে চুজ করে পাঠায়, তাদেরকেও গ্রুম করে পাঠায়। এবং আমার দেশের পাশাপাশি ওই দেশের মিডিয়াগুলোও তখন সেই প্ল্যাটফর্মগুলোর উপরে নজর রাখে। তো ওইরকম একটা জায়গায় বাংলাদেশের প্রতিনিধিরা যখন রেগুলারলি যাবে, আগে আমাদের দেশে দেখা যেত 20 বছর 10 বছর পরে একটা কম্পিটিশন হচ্ছে, হয়তো তাকে বিদেশে পাঠাচ্ছে না, কিন্তু আমারটা কিন্তু কনসিস্টেন্ট। আচ্ছা, আমরা কনসিস্টেন্টলি প্রতিনিধি পাঠাই এবং একটা দেশে না, আমরা 6টা মহাদেশে পাঠাই। তো এই পার্সনটা এক একটা দেশে গিয়ে প্রতিবার এই যে 80-90টা দেশের মধ্যে বাংলাদেশের নামটা একটা গ্ল্যামারাস, প্রোগ্রেসিভ, ইন্টেলেকচুয়াল সাইডে প্রেজেন্ট করে আসছে, ওইটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাবে বাংলাদেশের ব্যাপারে। এবং আমাদের ইমেজ সম্পর্কে সবাই যেটা মনে করে যে পভার্টি সিকেন অর ফ্লাডেড, ওর সবসময় হচ্ছে ডোনেশন চেতে আসে, হাত পাতে মিসকিন জাতি, সেই জায়গা থেকে ভারত যেরকম স্ট্যাবলিশ করে ফেলেছে যে ভারতীয় নারীরা সবচেয়ে সুন্দর, আমি ওরকম একটা রিব্র্যান্ডিং বাংলাদেশের জন্য চাই, যে বাংলাদেশের নারীরা সবচেয়ে সুন্দর করে কথা বলে, বাংলাদেশের নারীরা সবচেয়ে সাহসী। সো দ্যাট ইজ দ্য রিব্র্যান্ডিং আই হ্যাভ ইন মাই মাইন্ড। সো আমরা যখন আমাদের মেয়েদেরকে পাঠাই, আমরা ওদের ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস বা যে কোনো অন্য নাচ গান এই সব কিছু বাদ দিয়ে সবচেয়ে বেশি ফোকাস করি হাউ ইউ টক অ্যান্ড হাউ ইউ ওয়াক। কারণ আমার মনে হয় even if one person can make a good impression and they can do it consistently every year, আলটিমেটলি 10 বছর 20 বছর পরে আমাদের বাংলাদেশকেও মানুষ আমাদের গ্ল্যামার, কালচার এগুলোর জন্য জানা শুরু করবে, আমাদের দেশে আসবে আরও অনেক ট্যুরিস্ট। আমরা আফসোস করি না যে আমাদের কিছুদিন পর দেখি ওই যে নিউজ পেপারে রিপোর্ট আসছে যে সবচেয়ে উইকেস্ট পাসপোর্টের মধ্যে বাংলাদেশের। পাসপোর্টের ভ্যালু 2টা জিনিস দিয়ে আসলে ক্যালকুলেট করা, একটা হচ্ছে এই পাসপোর্ট নিয়ে আপনি কত দেশে এন্টার করতে পারবেন, কত দেশের ভিসা লাগবে না আপনার, সহজলভ্য হবে এই পাসপোর্ট দিয়ে মুভমেন্ট করা সারা পৃথিবীতে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে সফট পাওয়ার, এই পাসপোর্ট কি রিপ্রেজেন্ট করে, আপনার দেশ সম্পর্কে মানুষের যে ধারণা, এটা আপনি যত ইমপ্রুভ করবেন আপনার এই পাসপোর্টকে মানুষ এক একটা দেশে এন্ট্রি দেওয়া তত সহজ করে দিবে। সো আমার এইমটা মিস বাংলাদেশের অ্যাকচুয়ালি আমাদের পাসপোর্টটাকে সিগনিফিক্যান্ট করা ওয়ার্ল্ডে, এবং সেটা কোনো ধরনের রাজনৈতিক মারপিট, যুদ্ধ বিগ্রহ, আন্দোলন, স্লোগান, প্ল্যাকার্ড দিয়ে হয় না। সেটার একমাত্র ওয়ে হচ্ছে সফট পাওয়ারকে ডেভেলপ করা। সো আমার দেশে যারা প্রতিবাদী, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ আছেন, তাদের আসলেই যদি ইন্টেনশন হয় যে বাংলাদেশের পাসপোর্টটা ভারী হবে, বাংলাদেশের ইমেজটা বিশ্বে উঁচু হবে, তাহলে এই মুহূর্তে উচিত আমাদের সমস্ত সংসদ সদস্য, প্রধানমন্ত্রী সবার এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগকে বাহবা দেওয়া এবং একসাথে এখানে কাজ করা। বিকজ দিস ইজ the only way. Improving your soft power is the only way you can make your passport stronger. দারুণ। আপু, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আয়োজন শেষ করার আগে আপনার কাছে জানতে চাইবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে? ভবিষ্যৎ পরিকল্পনা, দেখুন, আমি
মানুষ অনেক কিছু করতে চায়, কিন্তু আমাদের সময়ে, আমাদের এনার্জি, রিসোর্সেস সব কিছুই সীমিত। সো আপাতত নেক্সট যে কয়েক মাস আছে সামনে, আমরা মেয়র নির্বাচনটাতেই ফোকাস করি, এবং আল্লাহর যদি রহমত হয়, মানুষ যদি বুঝতে পারে এবং যদি সেই সামর্থ্য হয় যে সব মানুষ পর্যন্ত পৌঁছাতে পারবো, তাহলে হয়তো তাহলে একটা সুযোগ হতে পারে যে মেয়র নির্বাচনটা জিতে গেলাম। তখন আমি যে কথাগুলো বলছি সেগুলো আমি আসলে ইমপ্লিমেন্ট করছি কিনা সেটা মানুষ দেখতে পারবে। এবং আমি অন্য রাজনীতিবিদরা সারা জীবন কি করেছে জানি না, অন্য রাজনীতিবিদদের অনেক প্রতিবন্ধকতা থাকে, তারা রাজনীতি করেই হচ্ছে বিভিন্ন মাফিয়াদের টাকা দিয়ে, কারণ এত প্রচারণা করার টাকা কোথা থেকে আসছে? আমাদের যারা রাজনীতি করে সবাই বেকার, আপনি হেভি ওয়েট বলেন, যেই বলেন, প্রত্যেকেই বেকার। তারা বিভিন্ন জায়গা থেকে ওই কনসালটেন্সি করি বলে কিছু টাকা পায়, বিশাল অঙ্কের টাকা পায়, বলে যে ভাই তুমি কি কনসালটেন্সি করো, তুমি তো সারাদিন রাজপথে আসো। সো দিস ইজ, বেকারকে কেউ একজন ডোনেশন দিচ্ছে একটা উসিলা দেখিয়ে, তাদের একটা সীমাবদ্ধতা থাকে। সে কখনোই আপনার নারী অধিকার নিশ্চিত করতে পারবে না, কারণ তার টাকাটা আসে হচ্ছে প্রস্টিটিউশন বিজনেস থেকে, একটা কমিশন। সে কখনোই মাদক নির্মূল করতে পারবে না, তার টাকাটা আসে ওই মাদকদের যে বিভিন্ন আস্তানা সেখান থেকে। কিন্তু আমার সেই সীমাবদ্ধতা নেই। আমার রাজনীতি করার ক্ষেত্রে এরকম কোনো জায়গা থেকে কোনো টাকা আসছে না। আমি যখন বলছি আমি নারীর জন্য নিরাপদ করব ঢাকাকে, কারো সামর্থ্য নাই আমাকে এসে বলবে আচ্ছা তাহলে আমরা টাকা দেওয়া বন্ধ করবো। ডু আই কেয়ার? কিপ ইউর মানি। ইউ গট মাই পয়েন্ট। সো আমার ক্ষেত্রে এটা, আমার রাজনীতির ক্ষেত্রে যে বলে না যে মিডিয়া থেকে এসেছে, এটাই আমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট, যে আমাকে কন্ট্রোল করার কোনো পিছু টান, কোনো তার নেই, আমাকে পুতুলের মতো নাড়াচাড়া করানো সম্ভব না। সো আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে ডিসাইড করি আমি ঢাকাকে নিরাপদ করবই, আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, দেন দিস ইজ 100% গোনা হ্যাপেন। আপু, আপনার সাথে অনেক বিষয়ে কথা বললাম, অনেক বিষয়ে আড্ডা দিলাম, খুব ভালো লাগলো, আপনার থেকে অনেক ইনফরমেশন আমরা পেলাম, ভীষণ ভালো লাগলো আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ইট ওয়াজ মাই প্লেজার, থ্যাংক ইউ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু, আপনার আগামীর পথ চলা শুভ হোক ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো অতিথির সাথে জাগো নিউজের পর্দায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময়, অল টাইম হেলদি লাইফ।